ইতিহাস ঐতিহ্যে ঘেরা সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলায় আপনাদের স্বাগত। এই জেলায় রয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহের আঁকড়াবাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি, মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা। এই জেলায় জন্মগ্রহণ করেছেন সাংবাদিকদের প্রতীকীর কাঙাল হরিনাথ মজুমদার, বুয়েট ছাত্র শহীদ আবরার ফারহান এবং জাস্টিস রাধা বিনোদ পাল। আজ আমি জানাবো কুষ্টিয়া মানুষের আগামী বাজেট নিয়ে প্রত্যাশার কথা। 2025 এবং 26 সালের যে বাজেট, আমাদের নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা দাবি যে রাষ্ট্রের বিগত দিনে যে দোসর সরকাররা, ফ্যাসিবাদ সরকাররা বিশেষ করে তারা আমদানির উপর নির্ভরশীল ছিল। আমি মনে করি যে রাষ্ট্রে সারা বাংলাদেশে যে পরিমাণ ধান চাউলের মোকাম আছে বা ধান চাউলের ব্যবসায়ী আছে, যার ইন্ডাস্ট্রিজ আছে, এগুলোকে যদি সুরক্ষিতভাবে চলমান রাখতে পারে তাহলে আগামী দিনে আমাদের পার্শ্ববর্তী দেশ বা কোনো দেশ থেকে আমাদের চাউল আমদানি করার প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশ যেরকম সাবসিডি দিয়ে থাকে, বিদ্যুতে সাবসিডি দিয়ে থাকে, কৃষকদেরকে যেমন সারে সাবসিডি দিয়ে থাকে, তবে আমাদের একটা আগাগোড়াই বক্তব্য যে ধানের যে মজুদ প্রান্তিক কৃষকদের প্রথম যে এই পর্যায়ে তারা মজুদ রাখতে পারতেছে না, তারা ধান, এই ধানটা যেমন আমরা মেগা প্রজেক্ট করি, অর্থাৎ দেশে মেগা প্রজেক্ট করে আমরা অনেক অর্থ খরচ করতেছি, কিন্তু রাইস সেক্টরে কৃষকদের জন্য মেগা প্রজেক্ট তৈরি করে ধান যাতে তারা রাখতে পারে, তাদের কৃষকদের ধান যাতে সরকারিভাবে তারা তাদের খাদ্য গুদামে রাখতে পারে এবং সে ধান তারা 6 মাস 8 মাস যাতে রাখতে পারে, পরবর্তীতে সে ধান যাতে 900 টাকার ধান যাতে 1100 টাকা বিক্রি করতে পারে, সে ধরনের মেগা প্রজেক্ট করে বিভিন্ন খাদ্য গুদাম তৈরি করে উপজেলায় উপজেলায় কৃষক বান্ধব খাদ্য বান্ধব এই মেগা প্রজেক্টের মাধ্যমে এই ধরনের কর্মসূচি গ্রহণ করলে আমার মনে হয় প্রান্তিক কৃষকরা আগামী দিনে আরও লাভবান হবে এবং এই বাজেটে বিশেষ করে প্রান্তিক কৃষকদের জন্য এ ধরনের নীতিমালা, এ ধরনের কর্মসূচি আসা উচিত বলে আমি মনে করি। আমাদের চালকল মালিকদেরকে বাজেটে আমি মনে করি যে বিশেষ করে বিদ্যুতের যে প্রণোদনা, এটাকে আপনাকে একদম ফার্স্ট স্টেপে রাখতে হবে। আর বিশেষ করে যেহেতু এটা শিল্প, রাইস শিল্পকে আপনার রাইস শিল্পের সাথে যদি অন্যান্য শিল্পকে যদি এক করেন, এখানে আমাদের এখন যদি 13% থেকে 14% ইন্টারেস্ট দেওয়া লাগে, তাহলে তো আর আপনার এই শিল্প আর রাইস শিল্প এক হলো না। আমি মনে করি যারা রাইস শিল্পতে আছে এই সমস্ত শিল্প থেকে সিঙ্গেল ডিজিট অর্থাৎ 9% যে ইন্টারেস্ট ছিল সেটাকে আবার পুনরায় আনা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং বহির্বিশ্ব থেকে এই সেক্টরকে যেভাবেই রক্ষা করা দরকার, ঠিক বিশেষ করে বিদ্যুৎ খাত এবং ব্যাংক খাত যাতে এই শিল্প বাঁচে এবং এই শিল্পর মানুষ যাতে কম সিঙ্গেল ডিজিটে যারা ঋণ সুবিধা পায় যাতে তারা ব্যবসা পরিচালনা করতে পারে, এই জন্য এই অর্থ বছর 2025 এবং 26 তাদের বিশেষ করে দৃষ্টি দেওয়া উচিত বলে আমরা মনে করি। আসলে আমার এই কৃষি ক্ষেত করতে দেয়া ধানের ধরো সব জিনিসেরই দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, সব কিছুর দাম বেশি, কিন্তু আমার ধানের মূল্য সার ফাঁসগুলো একটু দাম কম হলে আমার সবচেয়ে একটু ভালো হয়, সুবিধা হয়, আমাদের আবাদ করতে কষ্ট কম হয়, তাহলে ধানটা ফলন হলে আমরা কৃষকরা বাঁচি কিছু অংশ। তে সরকার যদি আমার দিকে একটু চাহিদা করে দেখে, কৃষকদের যদি একটু উপকার করে, তাহলে আমরা কৃষকরা একটু সচ্ছল হব। বাজেটে সরকার যেন এইগুলো দাম, সার ফাঁসের দামগুলো, তেলের দামগুলো যাতে একটু কমায়, তাহলে আমাদের সুবিধা হবে। আসলে আমরা কৃষক মানুষ, আমরা ধান চাষ আবাদ করি। সামনে যে বাজেটটা আসছে সরকারের কাছে একটা বিনোদন অনুরোধ যে কীটনাশক, সার, ডিজেল এইগুলোর দাম অতিরিক্ত বেশি। সামনে যে বাজেটটা আসছে এই বাজেটটা সরকারের কাছে অনুরোধ থাকছে যে কীটনাশকের দাম দিন কমায়, তেলের দাম কমায়, সারের দাম কমায়, তাতে কৃষক বেশি উন্নতি হবে। আর ধান দেখা যাচ্ছে যে আপনার এলাকা সারের দাম অতিরিক্ত বেশি, কিন্তু আমরা ধান এলাকা বিক্রি করি কম দামে, তাতে কৃষকের ডিস্টার্ব হয়, এরপরে চাষাবাদ ভালো করতে পারে না। সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ থাকলো যে এলাকা সার, কীটনাশক, তেল এইগুলো যদি বাজেটে কমায় তাহলে আমরা একটু বেশি উন্নতি হব, তাতে আরো মনে করেন অনেক লোক বাঁচবে। ঠিক আছে, চাল ডাল তেলের দাম একটু কমাক, আমরা খায় বাঁচতে পারি, গরিব মানুষ। নতুন সরকার সে জটকে আমাদের মুখের দিক তাকায়, বাজেট কমায়, আমরা যাতে চলতে পারি, কর্ম করি। আমাদের যে আয় তাতে আমরা চলতে পারছি না, আমরা খুব কষ্টের ভিতরে আছি।
তাদের সব জিনিসের দাম বেশি, আমাদের 200-250 টাকা কামাই, তাতে আমরা চলতে পারছি না। আমাদের সরকারের কাছে একটি আবেদন, সে যেন চাল ডাল তেল সম্পূর্ণ জিনিসের দাম কমায়, আমরা যাতে খায় বাঁচতে পারি। গাড়ি বা হচ্ছে আপনার এসি এসবের দাম তো কমায় লাভ নেই, এগুলো তো আমরা হচ্ছে কিনি না বা ব্যবহারও করি না। মানে যেগুলো কমাতে হবে মূলত হচ্ছে চাল ডাল তেলের দাম, এগুলো কমাতে হবে। তারপরে ধরেন যে বিভিন্ন আমরা যারা মধ্যবিত্ত বা যে গরিব মানুষ, আমাদের হচ্ছে অনেক সমস্যা, ছেলেপেলেদের পড়ালেখার সমস্যা, এখানে একটু ইয়ে করাতে হবে, খরচ কমাতে হবে, বা এইগুলো করলে আমাদের ভালো হয় আর কি। জিনিসের দাম টাম তো এমনিই বেশি বর্তমানে। এখন সামনে যে প্রাক্কলিত বাজেট পেশ করা হবে, আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই চাই যে মানুষ তার ক্রয় ক্ষমতার ভিতরে যাতে বাজেটের সমস্ত কিছু সীমাবদ্ধ রাখে, অতিরিক্ত দাম বা কর আরোপ না করে, এটাই আমাদের প্রত্যাশা। মানুষ যাতে সহজভাবে সহজলভ্যভাবে জিনিসপত্র কিনতে পারে, সেই প্রত্যাশাটাই হলো আমাদের। আমরা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, এই দামের কাছ থেকে আমরা আসলে খুব খুব কষ্টদায়ক। আমাদের দরকার আসলে চাল ডাল তেলের দাম কমানোর, অন্য জিনিসের আমার দরকার নাই। আমি কুষ্টিয়া থেকে বলতে চাই, আমার পদ্মা সেতুর দরকার নাই, আমার ওই মেট্রো রেলও দরকার নাই। আমার দরকার পেটে খাওয়া। আমি দুটো মুঠ ভাত খেয়ে সুন্দর থাকতে চাই পরিবার নিয়ে। আপনি বাজেট আরও 1000 কোটি টাকা করেন, আমাদের কোনো আসে যায় না, কিন্তু আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো কমান। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, চারটে পেটে ভেতে খেয়ে বেঁচে থাকতে চাই। আমি একজন স্টুডেন্ট, তো আমি আমাদের যে মানে বই আছে খাতা আছে এগুলোর দাম অনেক বেশি, যার কারণে মানে আমাদের থেকে যারা দরিদ্র তারা কেনার সক্ষমতা থাকে না, যার কারণে অনেক সমস্যা হয়ে থাকে পড়ালেখার ক্ষেত্রে। তো এই যে বাজেট আসছে, এখানে আমার একটাই চাওয়া, সরকারের যদি এগুলোর দাম যদি একটু কমাই রাখে তাহলে আমাদের পড়ালেখাতে অনেক সুবিধা হয় আর কি। আমি একটা রুগী নিয়ে আসছি, এখানে তো সর্বচিকিৎসার মান নাই, যা কিছু আমাদের সবই বাইরের থেকে কিনতে হয়েছে। এখন আমরা তো অসহায় গরিব মানুষ, আমাদের তো বাইরে থেকে কিনা খুব ব্যয়বহুল ব্যাপার। এখন আমরা কি করব, কোথায় যাব তাই বলে। আর এই সরকার বাজেটে আমাদের কি দেবে না দেবে এটা তো সরকারের ব্যাপার। তা আমার মনে হয় না যে আমরা কোনো সুফল পাবো, এটা আমাদের মনে হয় না। এই সরকারের আশা আমরা চাই যে কোনো পণ্যের মূল্যটা কম হোক। আমরা সাধারণ মানুষ, আমরা চাল ডাউল সবই কিনে খাই, আজকে সব কিছুই ঊর্ধ্বগতি। তাহলে আমাদের বাঁচার উপায়টা কি? আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাইছি যে আমাদের সর্বনিম্ন মূল্য যেটা সেটা করুন সাধারণ মানুষের জন্য, যাতে আমরা বাঁচিয়ে থাকতে পারি। আমি আসলে রোগী নিয়েছিলাম, চুয়াডাঙ্গা থেকে এসেছি আমি কুষ্টিয়াতে। তো আসলে এই যেটা বলতে চাচ্ছি আমি, যে আমাদের এই হাসপাতালে যে পরিমাণ ওষুধের প্রয়োজন আমাদের দরকার, ম্যাক্সিমাম ওষুধ আমাদের বাইরে থেকে কেনা লাগবে। এই ঔষধ যাতে হাসপাতালে আমরা মোটামুটি পেতে পারি, এবং বাইরে যে ওষুধগুলো কিনতে হয় এই ওষুধগুলো যেন আমরা কম দামে কিনতে পারি, আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে যাতে হয়। এই আগামী বাজেটে সরকার যেন এই বিষয়ে একটু খেয়াল রাখে, এর জন্য সরকার প্রতি অনুরোধ করছে আর কি। দেখেন, একটা দেশের অবকাঠামো হচ্ছে বাজেট, ফাউন্ডেশন হচ্ছে বাজেট। এই বাজেট যখন আসে আমরা দেখি যে বেশ কিছু জিনিসের দাম বাড়ে, কিছু জিনিসের দাম কমে। তো আমরা বিগত সরকারের আমলে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেটা দেখেছি সেটা হচ্ছে যে বাজেট নিয়ে অনেক রকমের ছলচাতুরি হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে যায়নি, যেখানে প্রয়োজন না সেখানে চলে গেছে, এবং এই টাকাগুলো তছরূপ হয়েছে অনেক। শিক্ষা খাতে বলেন, আরও অন্যান্য স্বাস্থ্য খাতে বলেন, বা বিভিন্ন খাতে এই টাকাগুলো ঠিকমতো পৌঁছায়নি। তো আমরা আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে এই বাজেট ঘোষণা করেই সীমাবদ্ধ থাকা যাবে না। এই বাজেট ঘোষণার সাথে সাথে আমি পার্সোনালি মনে করি যে মিল কলকারখানাগুলো বন্ধ আছে, যেমন আমাদের কুষ্টিয়াতে সুগার মিল আছে, তারপরে মোহিনী মিল আছে, এই মিলগুলো যে বন্ধ আছে, এই বাজেটের মধ্য দিয়ে একটা সাইট ওপেন করলে আমার মনে হয় ব্যাপারটা খারাপ দেখায় না। যেগুলো বন্ধ আছে সেগুলো চালু করতে হবে, আবার যেগুলো ধীর গতিতে চলছে সেটাকে সচল করার জন্য যেটুকু দরকার সেটুকু দিতে হবে। এটাই আমাদের কুষ্টিয়াবাসীর চাওয়া। আর জিনিসপত্র যেগুলো দাম বাড়ে বা কমে সেদিকেও একটু নজর দিতে হবে, যাতে কোনো জিনিসের দাম না বাড়ে।
আমরা তো চাই যে অন্যান্য দেশের মতো আমাদের দেশের বাজেটটাও জনগণের পক্ষে যাক।